নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কঠিন পদার্থের প্রসারণ বা এক্সপ্যানশন অফ লিকুইড, একাদশ শ্রেণী এবং দশম শ্রেণী পড়েছে। তা আমরা জানি যে তাপ প্রয়োগের ফলে কঠিন, তরল এবং গ্যাস সমস্ত পদার্থেরই প্রসারণ করে। তবে সবচেয়ে কম প্রসারণ হয় কঠিন পদার্থের, তার থেকে কিছুটা বেশি হয় তরল পদার্থের, এবং এদের দুজনের থেকে বেশ অনেকটাই বেশি প্রসারণ হয় গ্যাসীয় পদার্থ। তো তরল ও গ্যাসের কথা বাদ দেওয়া যাক। আমরা আজ যাদের নিয়ে আলোচনা করব সেটি হলো কঠিন পদার্থ, সলিড ম্যাটেরিয়াল। তো তাপ প্রয়োগে কঠিন পদার্থে যে প্রসারণ ঘটে এর অনেক বাস্তব উদাহরণ আমরা পাই। কীরকম না, শিশির মধ্যে ছিপি আটকে গেলে গরম করলে ছিপিটি খোলা যায়। রেল লাইনে দুটি প্লেটের মাঝখানে গ্যাপ বা ফাঁক রাখা হয়। গরুর গাড়ির যে চাকা, গরুর গাড়ির চাকায় যে কাঠের চাকায় যে লোহার বের করানো হয়, তাও এই কঠিন পদার্থের প্রসারণ এর প্রয়োগের মাধ্যমে করা হয়। এই সমস্ত বিভিন্ন ঘটনাবলীগুলো থেকে আমরা জানতে পারছি যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ হয়, যদিও সে প্রসারণটা খুবই অল্প, কিন্তু প্রসারণ হয়। এই কঠিন পদার্থের প্রসারণকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। ঠিকই না, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তো আমরা এক এক ধরনের প্রসারণ নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে আমরা যে প্রসারণ নিয়ে আলোচনা করব সেটি হলো দৈর্ঘ্য প্রসারণ। এখন এই আলোচনাটি, দৈর্ঘ্য প্রসারণ নিয়ে যে আলোচনাটি, এটা করার পূর্বে আমরা একটু জানার চেষ্টা করি যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ কেন ঘটে। আসলে যে কোনো কঠিন পদার্থই বহু সংখ্যক অণু বা পরমাণুর সমন্বয়ে গঠিত। এই পরমাণুগুলো পরস্পরের সঙ্গে একটা স্প্রিংয়ের ন্যায় বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। একটা অণুর সঙ্গে আর একটা অণুর একটা স্থিতিস্থাপক বল দিয়ে স্প্রিংয়ের ন্যায় অণুর বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এবং এখানে দেখাচ্ছি আমি, এখানে একটি অণু, এখানে একটি অণু, দুটো অণুর মধ্যে একটি স্প্রিংয়ের ন্যায় বন্ধন দ্বারা তারা আবদ্ধ হয়েছে। এবং এই অণুগুলি এদের মধ্যে নির্দিষ্ট একটা গড় দূরত্ব বজায় রেখে সবসময় স্পন্দিত অবস্থায় বা কম্পিত অবস্থায় থাকে। এখন এদের যদি উষ্ণতা বাড়ানো হয় তখন যেটা হবে, এই অণুগুলোর মাঝের পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পাবে। এই অণুগুলোর মাঝের পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলেই কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন প্রসারণ করবে। তো আমরা প্রথমে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে একটু আলোচনা করা যাক। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ কি না, কঠিন প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হয়। এখন ধরা যাক এটি একটি কঠিন পদার্থ যার প্রাথমিক দৈর্ঘ্য L1, যখন এর উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এর উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, উষ্ণতা যদি বৃদ্ধি করি তখন ধরা যাক উষ্ণতা T1 থেকে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়। দণ্ডটির দৈর্ঘ্য হলো L2। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কতটা হলো না, দৈর্ঘ্য প্রসারণ হলো L2 মাইনাস L1। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, এই দৈর্ঘ্য প্রসারণ পাওয়ার জন্য আমাকে উষ্ণতা কতটা বৃদ্ধি করতে হয়েছে না, এই দৈর্ঘ্য প্রসারণ পাওয়ার জন্য আমাকে উষ্ণতা বৃদ্ধি করতে হয়েছে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হয়েছে। এখন একটু দেখি এই যে দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে, এই দৈর্ঘ্য প্রসারণটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, দৈর্ঘ্য প্রসারণটা প্রাথমিক দৈর্ঘ্য L1 এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে দৈর্ঘ্য প্রসারণটা তত বেশি হবে। আচ্ছা, এই দৈর্ঘ্য প্রসারণটা মানে L2 মাইনাস L1 যে দৈর্ঘ্য প্রসারণটা, এটা উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক। তাহলে এটা সমানুপাতিক T2 মাইনাস T1। ওকে, আচ্ছা, তাহলে এই দুটোকে যদি আমরা যৌগিক বেদের নীতি অনুযায়ী একত্রিত করি তাহলে যেটা আসবে L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1। সমানুপাতিককে সমান করতে গেলে একটা ধ্রুবক নিয়ে আসবো আমরা অন্যান্য বারের মতোই। তাহলে L2 মাইনাস L1 সমানুপাতিককে সমান নিয়ে এলাম,
তার একটা ধ্রুবক আনার প্রয়োজন আছে। এখানে ধ্রুবকটা হলো আলফা, তাহলে আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, যেখানে আলফা সমান আমরা লিখতে পারবো যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হলো আলফা। আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি সংজ্ঞা তৈরি করার চেষ্টা করি, কি করে করব না, আমরা বলবো যে L1টা 1, T2 মাইনাস T1টা 1 হলে আলফা সমান L2 মাইনাস L1 হবে। অর্থাৎ কি বলবো আমরা, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে তাহাকেই বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞার পরে যদি আমরা তার এককের দিকে তাকাই, তাহলে আলফা এর একক দৈর্ঘ্য প্রসারণ, তার একক সিজিএস পদ্ধতি সেন্টিমিটার, L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য সেন্টিমিটার, আর T2 মাইনাস T1 মানে উষ্ণতা বৃদ্ধি মানে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কাটলো, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অর্থাৎ এখানে একটা ব্যাপার পরিষ্কার যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। দেখা যাচ্ছে দৈর্ঘ্যের এককটা কেটে গেছে, শুধুমাত্র উষ্ণতার এককের উপরে নির্ভর করে। আচ্ছা, এবার আমরা একই রকমভাবে আমরা যদি মাত্রাও নির্ণয় করতাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, তাহলে মাত্রাও বেরোতো θ⁻⁻1। সিজিএস পদ্ধতিতে যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এসআই পদ্ধতিতে হলে ওটা আসতো কেলভিন টু দি পাওয়ার -1। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে নিই, ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ফারেনহাইট স্কেলে যদি কারো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পরিমাপ করা হয়, সেটা ইজ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি, মানে সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যেমন অ্যাজ ফর এক্সাম্পল দেখাই যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে না, 5/9 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 5×60/9 মানে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। তাহলে এইভাবে আমরা সেন্টিগ্রেড স্কেলের দৈর্ঘ্য প্রসারণ থেকে ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা তার বিভিন্ন পদ্ধতিতে আনা। এবার আমরা যদি আসি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্রতে যদি আসি একবার, তাহলে কি দেখবো না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান এসছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটাকে আমরা লিখতে পারি যে L2 মাইনাস L1 সমান আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। এখন তাহলে L2 সমান L1 প্লাস আলফা L1, এই T2 মাইনাস T1টা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, এর জায়গাতে আমি যদি T বসানো হয় তাহলে L2 মানে অন্তিম দৈর্ঘ্য মানে তাপমাত্রা বৃদ্ধির পর দৈর্ঘ্য, L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা 2। এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটি সূত্র। L1টা হলো প্রাথমিক দৈর্ঘ্য, Tটা এখানে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই হলো দৈর্ঘ্য প্রসারণের ব্যাপার বা দৈর্ঘ্য প্রসারণ সংক্রান্ত কিছু আলোচনা করলাম। ঠিক অনুরূপভাবে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণের মতো করে ক্ষেত্র প্রসারণের আলোচনা করি, তাহলে এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ নিয়ে কি বলবো না, ধরা যাক একটি কঠিন পদার্থ ছিল যার প্রাথমিক ক্ষেত্রফল S1, যখন উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা T1 থেকে T2 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলটা S1 থেকে S2 হলো বৃদ্ধি পেয়ে। ঠিক অনুরূপভাবে আমরা এখানে আমি আর আগের মতো অত ডিটেলসে না গিয়ে খুব সহজে বলে নিই যে S2 মাইনাস S1 এই যে ক্ষেত্রফল বৃদ্ধিটা, এটা তাহলে কার কার উপর নির্ভর করছে, প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করছে, এই দুটি বিষয়ের উপর নির্ভর করছে, সমানুপাতিক। তাহলে এখানেও সমানুপাতিককে সমান করতে গেলে একটি ধ্রুবক আনতে হবে, অর্থাৎ এখানে বলতে পারবো যে S2 মাইনাস S1 সমান
বিটা S1 ইন্টু T2 মাইনাস T1। বিটাটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ এরিয়াল এক্সপ্যানশন, যেখানে বিটা সমান আমরা লিখতে পারবো যে S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। বিটার সংজ্ঞা আমরা একইভাবে দিতে পারবো। কিভাবে বলবো না, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ হবে তাকেই আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি বা হিসেব করি তাহলে দেখবো এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর বিটার একক হবে সেই ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন -1, আর মাত্রা হবে থিটা টু দি পাওয়ার -1, অর্থাৎ আলাদা কিছু নয়, একই রকম। ক্ষেত্র প্রসারণের পরে আমরা চলে আসবো ক্ষেত্র প্রসারণের বাকি সমস্ত ব্যাপার একই, আমি সেখানে না গিয়ে আমরা এবারে চলে আসবো একেবারে আয়তন প্রসারণের কথা। আয়তন প্রসারণ, ভলিউম এক্সপ্যানশন, আয়তন প্রসারণ বা ভলিউমেট্রিক এক্সপ্যানশন কি না, কোনো একটা বস্তুর আয়তন, প্রাথমিক আয়তন ছিল V1, যখন উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা বৃদ্ধি পেয়ে T1 থেকে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তার আয়তন V1 থেকে V2 হলো। তাহলে আয়তন বৃদ্ধি কতটা হয়েছে না, আয়তন বৃদ্ধি হয়েছে V2 মাইনাস V1। তাহলে এই আয়তন বৃদ্ধিটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে না, আয়তন বৃদ্ধিটা V2 মাইনাস V1টা এর সমানুপাতিক কি না V1 ইন্টু T2 মাইনাস T1। সমানুপাতিককে সমান করতে গেলে এখানেও একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, তাহলে সেটা কি আসবে না V2 মাইনাস V1 সমান গামা V1 ইন্টু T2 মাইনাস T1, যেখানে গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপ্যানশন। গামা ইজ ইকুয়াল টু আসবে কি না V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1 আসবে। এই গামা বা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি হবে না, একক আয়তনের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন প্রসারণ হবে তাহাকেই আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপ্যানশন। এরও সেই একক একই, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, মাত্রা থিটা টু দি পাওয়ার -1, এগুলো একই। বা এখান থেকেও যদি আমরা ওই আয়তন প্রসারণের সূত্র নির্ণয় করি সেটা আসবে একই রকমভাবে V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা টি, যেখানে গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক, টি হলো উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই হলো কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ সম্পর্কে কিছু কথা। দৈর্ঘ্য প্রসারণ প্রথমে দেখিয়েছি, তারপরে এসেছি আমরা কি না ক্ষেত্র প্রসারণ, তারপরে আলোচনা এসেছি আমরা আয়তন প্রসারণ। এবং তিনটে ক্ষেত্রেই আমরা দেখেছি একটি করে প্রসারণ গুণাঙ্ক পেয়েছি, আলফা পেয়েছি, বিটা পেয়েছি এবং গামা পেয়েছি। এবারে এক কাজ করা যাক, এই যে তিনটি প্রসারণ গুণাঙ্ক পেয়েছি প্রত্যেকেরই একক একই, তিনটি প্রসারণ গুণাঙ্ক যদি পেয়েছি এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। অর্থাৎ আমরা এবার যেটা করব যে আলফা, বিটা আর গামা এই যে তিনজনকে পেয়েছি এদের তিনজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখার চেষ্টা করি। তো ধরা যাক কোন একটা আয়তকার একটা পদার্থ আছে যার দৈর্ঘ্যটা A1, প্রস্থটা B1, ঠিক আছে। আচ্ছা, তার দৈর্ঘ্য A1 যদি হয়, প্রস্থ B1 হলো। এরপরে এর উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতা বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করার ফলে এর দৈর্ঘ্যটা কিছুটা বাড়লো, প্রস্থটা কিছুটা বাড়লো। দৈর্ঘ্যটা বেড়ে হলো A2, প্রস্থটা বেড়ে হলো B2, উষ্ণতা T ডিগ্রি বাড়ানোর ফলে। A2 A1 এর সঙ্গে সম্পর্ক কি না A2 সমান A1 ইন্টু 1 প্লাস আলফা টি, আর B2 মানে প্রস্থ, B2 সমান B1 ইন্টু 1 প্লাস আলফা টি। A2 A1 B2 B1 এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, প্রাথমিক ক্ষেত্রফল কত না প্রাথমিক ক্ষেত্রফল S1 সমান A1 B1। উষ্ণতা বৃদ্ধির পরে ক্ষেত্রফল কত না উষ্ণতা বৃদ্ধির পরে ক্ষেত্রফল S2 সমান A2 B2। তাহলে S2 সমান A2 B2 মানে কি না A2 B2 মানে A2 এর জায়গায় লিখছি আমি এই এখান থেকে পাচ্ছি A1 ইন্টু 1 প্লাস আলফা টি, B2 এর জায়গায় লিখবো B1 ইন্টু 1 প্লাস আলফা টি।
তাহলে S2 সমান আসছে যেটা A1 B1 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। A1 B1 যে অংশটি A1 B1 মানে S1, তাহলে S2 সমান S1 1 প্লাস আলফা টি হোল স্কয়ার করো, 1 স্কয়ার মানে 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কয়ার টি স্কয়ার। একটু আগেই বলছিলাম কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণটা খুবই কম, খুবই অল্প, সেজন্য আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুব ছোট, সেজন্য আলফা স্কয়ার তার মানটা খুবই ক্ষুদ্র হওয়ায় এই অংশটাকে আমরা অগ্রাহ্য করলাম, কারণ এটা খুবই অন্যান্যদের তুলনায় খুবই ক্ষুদ্র হওয়ায়। তাহলে অগ্রাহ্য করলে কি দাঁড়ালো? না দাঁড়ালো S2 সমান S1 ইন্টু 1 প্লাস 2 আলফা টি। দৈর্ঘ্য এই ক্ষেত্র প্রসারণের সূত্র থেকে আমরা জানি, এটা আমরা এখানে পেলাম, ক্ষেত্র প্রসারণের সূত্র থেকে আমরা জানি S2 সমান S1 ইন্টু 1 প্লাস বিটা টি আমরা জানি। তাহলে এইটাকে এবং এই দুটোকে যখন তুলনা করে যেটা পাচ্ছি 2 আলফা সমান বিটা বা আলফা সমান আমরা পাচ্ছি বিটা বাই 2। এটা হলো আলফা এবং বিটা এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমার উদ্দেশ্য ছিল আলফা বিটা গামা তিনজনের মধ্যে সম্পর্ক নির্ণয়, এখানে আলফা বিটার মধ্যে সম্পর্ক তৈরি হলো। এবারে আমরা একটু গামার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। এখন ধরা যাক কোন একটি আয়ত ঘনকাকার বস্তু আছে, আয়ত ঘনকাকার বস্তু আছে যার দৈর্ঘ্য A1, প্রস্থ B1, উচ্চতা C1। তাহলে প্রাথমিক আয়তন কত হবে? না প্রাথমিক আয়তন হবে A1 B1 C1, কারণ ঘনকের আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এরপর এর উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড, এর উষ্ণতা বৃদ্ধি করা হবে, তাতে এর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কি দাঁড়ালো? না দৈর্ঘ্য A1 থেকে A2 হলো, প্রস্থ B1 থেকে B2 হলো, উচ্চতা C1 থেকে C2 হলো। A2 B2 C2 এর মধ্যে কি সম্পর্ক? না A2 সমান A1 ইন্টু 1 প্লাস আলফা টি, B2 সমান B1 ইন্টু 1 প্লাস আলফা টি, C2 সমান C1 ইন্টু 1 প্লাস আলফা টি। এখন উষ্ণতা বৃদ্ধির পরে আয়তন যদি V2 হয়, V2 সমান আমরা লিখতে পারি A2 B2 C2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে A2 B2 C2 যদি মান লিখি আমরা, তাহলে আসবে V2 সমান A1 B1 C1 ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল কিউব। তাহলে V2 সমান V1, এটাকে কি করলে 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কয়ার টি স্কয়ার প্লাস আলফা কিউ টি কিউ। এখন একটু আগেই বলছি আলফার মানটা খুবই ছোট, সেজন্য এই আলফা স্কয়ার টি স্কয়ার আর আলফা কিউ টি কিউ এগুলো খুব ছোট, এগুলো খুব ক্ষুদ্র, সেজন্য এই দুটোকে আমরা অগ্রাহ্য করছি। তাহলে কি আসবে? না V2 সমান V1 ইন্টু 1 প্লাস 3 আলফা। এখন আয়তন প্রসারণের সূত্র থেকে আমরা জানি কি না V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা টি আমরা জানি। তাহলে এই দুটোকে তুলনা করলে যেটা আসবে যে 3 আলফা সমান গামা বা আলফা সমান আসছে গামা বাই 3। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো? আলফা সমান বিটা বাই 2, একটু আগেই করেছি, ইজ ইকুয়াল টু গামা বাই 3। এটা হলো আলফা বিটা গামা এদের মধ্যে সম্পর্ক। এরপরে আসি, তাহলে আলফা বিটা গামার তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক পেয়েছি।
এখন কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা হচ্ছে। সাধারণ ক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ হয়, যেটা আমরা জানি, যদিও পরিমাণে অল্প হয়। এখন আবার এমন কিছু কিছু ব্যতিক্রমও আছে। এমন একটি পদার্থ আছে ইনভার, সেটি লোহা নিকেল দিয়ে একটা সংকর ধাতু, যার তাপ প্রয়োগের ফলে বা তাপমাত্রা বৃদ্ধির ফলে বা উষ্ণতা বৃদ্ধির ফলে তার কোনো দৈর্ঘ্য, ক্ষেত্র বা আয়তন, তার কোনো প্রসারণ ঘটে না। ইনভারে কোনো প্রসারণ ঘটে না। আবার টান করা যে রাবারের পাত বা রাবারের তাকে যদি উত্তপ্ত করা হয়, তার আবার দৈর্ঘ্য বা আয়তন বা ক্ষেত্রফল সংকোচন ঘটে। এগুলো কঠিন পদার্থের প্রসারণে কিছু ব্যতিক্রম। এরপরে আমরা যে অংশটায় আসবো, তাপ প্রয়োগের ফলে যে কঠিন পদার্থের প্রসারণ হয়, এর কিছু সুবিধেও আছে, এর কিছু অসুবিধেও আছে। আমরা কিছু প্রথম দিকে আলোচনাই করেছিলাম যে তাপ প্রয়োগের পরে যে কঠিন পদার্থের প্রসারণ হয়, তার সুবিধে বলতে যেমন কাঁচের শিশিতে যে ছিপি রয়েছে, ছিপি যদি আটকে যায়, তাকে উত্তপ্ত করলে ছিপিটাকে খোলা যায়। এছাড়াও দ্বিধাতম পাত তৈরি করা যায়। দ্বিধাতম পাত কঠিন পদার্থের প্রসারণকে ব্যবহার করে দ্বিধাতম পাত তৈরি করা যায়। এই দ্বিধাতম পাত দিয়ে আমরা থার্মোস্ট্যাট যন্ত্র তৈরি করতে পারি। এই রকম নানা ধরনের কিছু সুবিধে কঠিন পদার্থের প্রসারণের ফলে আমরা কিছু সুবিধে পাই। তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণের কিছু অসুবিধাও পাওয়া যায়। কীরকম? রেল লাইনে আমাকে ফাঁক রাখতে হয় বা গ্যাপ রাখতে হয়। আচ্ছা, অসুবিধা বলতে কি, আবার কাঁচ বা কোনো জয়ের গায়ে যদি কিছুটা উত্তপ্ত বা অসমভাবে উত্তপ্ত হয়, তখন সেটা ফেটে যেতে পারে, তার গায়ে জল পড়লে ফেটে যেতে পারে। এইরকম কিছু অসুবিধে আমরা কঠিন তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের যে প্রসারণ হয়, তার কিছু সুবিধাও আছে, তার কিছু অসুবিধাও আছে। ছোটোখাটো দু একটা প্রশ্ন কখনো কখনো আসে, যেমন কাঁচের সঙ্গে প্লাটিনামকে সিল করা যায়, কিন্তু প্লাটিনামের তারকে সিল করা যায়, কিন্তু তামার তারকে সিল করা যায় না। কেন না? আসলে কাঁচের সঙ্গে প্লাটিনামকে সিল করা যায় এই কারণেই, কাঁচের প্রসারণ গুণাঙ্ক আর প্লাটিনামের প্রসারণ গুণাঙ্কটা সমান। তার ফলে উত্তপ্ত হোক বা শীতল হোক, তাহলে কি হবে না, তার ফেটে যাবে না। কিন্তু সেখানে যদি তামার তারকে সিল করা হয় কাঁচের সঙ্গে, তাহলে যেটা হবে, উষ্ণতার পরিবর্তন যখন হবে, তখন কাঁচটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে। এইরকম কিছু উদাহরণ আমরা পাবো। বাকি অংশটুকু আমরা পরবর্তী অংশে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।